ওয়েলকাম টু ব্রাইট স্কুল ফ্রেন্ডস। ভয়েস চেঞ্জের উপরে পার্ট 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো যে সকল বন্ধু তোমরা এখনও পার্ট 1 দেখোনি, তোমরা চ্যানেলের মধ্যে গিয়ে ভয়েস চেঞ্জ পার্ট 1 যে ক্লাসটা রয়েছে তোমরা দেখে নাও, কারণ ওই ক্লাসে তোমাদের ভয়েস চেঞ্জ করার জন্য যে জেনারেল যে বিষয়গুলো তোমাদের জানা দরকার সেগুলো বিস্তারিতভাবে বলা হয়েছে। তোমরা ওই ক্লাসটা দেখে নিলে আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পারবে। তো আজকের ক্লাসে আমরা যে 5টি বাক্য রয়েছে সেই 5টি বাক্যের মধ্যে যে অ্যাসারেটিভ সেন্টেন্স রয়েছে সেই অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা আজকে বিস্তারিতভাবে শিখব। আশা করছি আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে করলে আর অ্যাসারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ পরীক্ষায় এলে কখনো তোমরা ভুল করবে না। তো সেই বিশ্বাস রেখে তোমরা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কোথাও স্কিপ না করে দেখবে। তোমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের উপরে যত বড় বাক্য দিক না কেন তোমরা অবশ্যই করতে পারবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। রুলস 1, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, প্রনাউন থাকলে পরিবর্তন করতে হবে। টেন্স অনুযায়ী বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ হ্যাড। মডেল থাকলে মডেল প্লাস বি হবে। মডেল ভার্ব কি আমরা জেনেছি? শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, আরও অনেকে রয়েছে। অর্থাৎ মনে রাখতে হবে বাক্যের মধ্যে মডেল অক্সিলারি ভার্ব থাকলে এবং তার ঠিক পরে যদি আর অন্য কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই বাক্যটিকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসে যে মডেল অক্সিলারি ভার্বটা ছিল প্যাসিভ ভয়েসেও ঠিক একই মডেল অক্সিলারি ভার্বটি বসবে এবং তার সঙ্গে বি বসবে। আচ্ছা, এখানে মনে রাখবে বি ভার্বের মধ্যে যে এম ইজ আর, ওয়াজ আর রয়েছে এর মধ্যে এম ইজ আরটা আমরা তো জানি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, আর ওয়াজ আরটা আমরা জানি পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। অর্থাৎ এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার করব, আর ওয়াজ আরটা আমরা সিম্পল পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। হ্যাভ, হ্যাজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব, আর হ্যাড আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। অর্থাৎ হ্যাভ ভার্বটা আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করব। 3 নম্বর নিয়ম, মূল ক্রিয়াপদের থার্ড রূপটা বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে রূপ আছে ক্রিয়াপদের সেটা বসবে। ভয়েস চেঞ্জে সবসময় মূল ক্রিয়াপদের 3 নম্বর রূপটা বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপটা বসে। লক্ষ্য করতে হবে বাক্যটি কন্টিনিউয়াস টেন্স হলে মূল ভার্বের যে থার্ড ফর্মটা আমরা বসাবো তার আগে বিং বসবে। বাক্যটি যদি পারফেক্ট টেন্স হয় তাহলে মূল ভার্বের থার্ড ফর্মের আগে বিন বসবে। সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, বা ফিউচার পারফেক্ট হতে পারে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। 4 নম্বর নিয়ম, অবজেক্ট ছাড়া বাক্যে অন্য কিছু থাকলে মূল ভার্বের থার্ড ফর্মের পরে বসবে। অর্থাৎ বাক্যে যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়া আর অন্য কিছু থেকে থাকে তাহলে ওই আদার্স অংশটা আমরা মূল ভার্বের থার্ড ফর্মের পরে বসাবো। 5 নম্বর নিয়ম, সাবজেক্টটা অবজেক্ট করতে হবে। প্রিপোজিশন
সহ প্রনাউন থাকলে পরিবর্তন করতে হবে। প্রিপোজিশন বলতে আমরা জানি বাই, টু, উইথ, অ্যাট, আরও অনেক প্রিপোজিশন রয়েছে। 90% ক্ষেত্রে আমরা দেখেছি বাই প্রিপোজিশনটা আমাদের কমন হয়, কিন্তু বিশেষ কয়েকটি ভার্ব রয়েছে সেগুলোর পরে উইথ, টু, অ্যাট বসে, রেয়ার সেটা। তাহলে আমরা জানি কমনলি আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করব। আর কোন কোন ক্রিয়াপদের পরে টু, উইথ, অ্যাট এই প্রিপোজিশনগুলো বসে সেগুলো আমরা আলোচনা করে নেব। তাহলে এই কয়েকটা নিয়ম যদি আমরা মাথায় রাখি, খাতায় তুলে নিয়ে ভালো করে মুখস্থ করে রাখি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কোনো যত বড় সেন্টেন্স দিক না কেন আমরা কিন্তু খুব ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে আগের ভিডিওতে, আগের ক্লাসে আমরা দেখেছি ভয়েস চেঞ্জের যে ফার্স্ট ক্লাস হয়েছিল আমাদের, সেখানে আমরা দেখেছি ভয়েস চেঞ্জ করার যে নিয়ম রয়েছে তার মধ্যে বলা ছিল প্রথমে বাক্যের মধ্যে ক্রিয়াপদ খুঁজব, ক্রিয়াপদ খোঁজার পর আমরা ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট খুঁজে নেব, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট খুঁজে নেব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজে নেওয়ার পর আমরা এই অ্যাসারেটিভের এই নিয়মকে ফলো করে যে কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ খুব সহজে করতে পারবো। এখানে আর একটা কথা বলে রাখি, আমরা নিশ্চয়ই জানি প্রত্যেকটি বাক্যকে দুই ভাগে ভাগ করি, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ বলতে বাক্যের মধ্যে কোনো নাবাচক শব্দ থাকবে না, আর নেগেটিভ বলতে বাক্যের মধ্যে নাবাচক শব্দ থাকবে। তাহলে এখন যে তোমাদের নিয়মটা দেওয়া হলো, এটা অ্যাসারেটিভ সেন্টেন্সের পজিটিভের নিয়ম, অর্থাৎ যখন অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে নাবাচক শব্দ থাকবে না, অর্থাৎ নট, নো, নেভার এই শব্দগুলো থাকবে না, তখন আমরা এই নিয়ম অনুযায়ী ওই অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। এবার কথা হচ্ছে, নট যদি থাকে কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সে, অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তখন আমরা কি করে ভয়েস চেঞ্জ করব সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। কারণ একটা ক্লাসে সবগুলো আলোচনা করলে অনেক জায়গায় ছেড়ে যেতে পারি, সেজন্য আমরা ওটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আজকের ক্লাসটা তোমরা যদি ভালো করে বুঝতে পেরে যাও, মন দিয়ে তোমরা যদি আজকের ক্লাসটা দেখো, তাহলে অবশ্যই এর পরের যে নেগেটিভ অ্যাসারেটিভ সেন্টেন্স যেটা, সেটা কিন্তু খুব সহজে বুঝতে পারবে। কিচ্ছু নেই সেখানে, কয়েকটা কথা বলার আছে কিন্তু কথাগুলো ইম্পর্টেন্ট, সেই জন্য আমি সেপারেট করে আর একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো যে নেগেটিভ অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কী করে হয়। কারণ সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো অনেক বাক্যের মধ্যে নট, নো থাকবে, অক্সিলারি ভার্বের পরে বসবে, আবার অনেক ক্ষেত্রে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে না। তখন যখন না থাকবে অক্সিলারি ভার্ব, নট বসানোর জন্য অতিরিক্ত ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। তখন প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিডের কী করে পরিবর্তন করব, সেই সব অনেক কিছু বিষয় একটু জানতে হবে আমাদের। তো এই জন্য ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, সেজন্য তোমাদের আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো এর উপরে। তো আজকের এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে, অবশ্যই রুলসগুলো আগে খাতাতে তুলে নাও, এবং আমি যে উদাহরণগুলো দিচ্ছি এখন, সেই উদাহরণগুলো তোমরা মেলাবে এবং নিয়মের সঙ্গে মেলাবে, দিয়ে আমরা একসঙ্গে উদাহরণগুলো, ভয়েস চেঞ্জগুলো সলভ করব। তো চলো শুরু করি আমরা উদাহরণগুলো। দে লাইক মি, দে লাইক মি, তারা পছন্দ করে আমাকে। তাহলে প্রথম কাজ কি, বাক্যটি চেনা। দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে, ভার্ব, অবজেক্ট এবং শেষে ফুল স্টপ, দেখে আমরা চিনতে পারছি বাক্যটি অ্যাসারেটিভ সেন্টেন্সে রয়েছে। প্রথম কাজ হলো বাক্যের মধ্যে ক্রিয়াপদ খোঁজা। তাহলে লাইক এখানে ক্রিয়াপদ, আমরা নিচে ভার্ব ভি লিখে দিলাম। ক্রিয়াপদকে প্রশ্ন করে আমরা কি প্রশ্ন করলেও সাবজেক্ট পাবো, কে বা কারা। কারা পছন্দ করে, দে, তারা, তাহলে দেটা হয়ে গেল সাবজেক্ট। কাকে পছন্দ করে, মি, আমাকে, অবজেক্ট পেয়ে গেলাম।
তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এখন রুলস অনুযায়ী আমরা চেঞ্জ করব। প্রথম 1 নম্বর নিয়ম ছিল কি, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। অবজেক্টটা কি এখানে মি, তাহলে মিটাকে সাবজেক্ট করতে হলে সামনে নিয়ে আসতে হবে। এবারে নিয়ম ছিল যে প্রনাউন থাকলে পরিবর্তন করতে হবে। মিটা তো প্রনাউন, মি প্রনাউন পরিবর্তন হলে আই হয়, আমরা ফার্স্ট ক্লাসে জেনেছি। মি থেকে প্রনাউন পরিবর্তন হয়ে আই হয়, তাহলে প্রথমে হবে আই। তোমরা এই ছকটা দেখে নাও একবার, দেখতে পাচ্ছ মি থেকে পরিবর্তন হয়ে আই হয়, আর আই থেকে পরিবর্তিত হয়ে মি হয়। তাহলে যেহেতু মি রয়েছে অবজেক্টে, সাবজেক্টের জায়গায় বা প্রথমে এলে বাক্যের আই হবে, তাহলে আই। তাহলে দে লাইক মি, আমরা এটা জানি সিম্পল প্রেজেন্ট টেন্স, সেজন্য আইয়ের পরে বি ভার্ব কি হবে, অ্যাম হবে। 2 নম্বর নিয়মে চলে এসেছি আমরা টেন্স অনুযায়ী। বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মডেল। এখানে মডেল নেই, হ্যাভ ভার্বও নেই, তাহলে বি ভার্ব, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আইয়ের পরে অ্যাম বসে, অ্যাম বসিয়ে দিলাম। তারপরে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম, যেটা 3 নম্বর রূপটা দেখতে পাচ্ছ, মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ লাইকের থার্ড ফর্ম লাইকড। তাহলে আই অ্যাম লাইকড, এটা কন্টিনিউয়াস টেন্স নয়, এটা পারফেক্ট টেন্সও নয়, তাহলে এখানে আমরা বিন কোনোটাই বসাবো না। তারপরে চলে আসছি 4 নম্বর নিয়ম, অবজেক্ট ছাড়া অন্য কিছু থাকলে থার্ড ফর্মের পরে বসবে। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আর আদার্স কিছু নেই, তার জন্য এই নিয়মটা কার্যকরী হচ্ছে না। 5 নম্বর নিয়ম কি আছে, সাবজেক্টটা অবজেক্ট করতে হবে, প্রিপোজিশন সহ পরিবর্তন করতে হবে। সাবজেক্ট কি ছিল, দে, দে থেকে পরিবর্তিত হয়ে কি হয়, দেম, কারণ প্রনাউন থাকলে পরিবর্তন হবে। এই ছকটাই দেখতে পাচ্ছ, দে থেকে দেম হবে পরিবর্তন হলে, তাহলে আর আগে কি হবে, প্রিপোজিশনটা বাই। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, আই অ্যাম লাইকড বাই দেম। বোঝা গেল বিষয়টা? আর একবার বলে দিচ্ছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথমে আমরা খুঁজে নিলাম। দেটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, মিটা অবজেক্ট। মি অবজেক্টকে আমরা প্রথমে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ বাক্যের শুরুতে নিয়ে আসবো। মি যেহেতু একটা প্রনাউন, সেই জন্য প্রনাউনটা পরিবর্তন হয়ে আই হয়ে গেছে, আই। তারপরে টেন্স অনুযায়ী আমরা বি ভার্ব বসিয়েছি, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেজন্য আইয়ের পরে অ্যাম বসিয়েছি। তারপরে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বসিয়েছি, এবং এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আদার্স কিছু নেই, সেজন্য আমরা বাই প্রিপোজিশন দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করেছি। তাহলে সাবজেক্টটা অবজেক্ট করার সময় আমরা প্রনাউনটা চেঞ্জ করেছি, দে থেকে দেম করেছি। নেক্সট, দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। তাহলে এখানে ভার্ব প্লে আমরা জানি, সাবজেক্টটা কে খেলা করে, কারা খেলা করে, তারা খেলা করে। দেটা হচ্ছে সাবজেক্ট, কি খেলা করে, ক্রিকেট খেলা করে, তাহলে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। প্রথম নিয়ম, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, তাহলে ক্রিকেটটা সামনে চলে আসবে। ক্রিকেট যেহেতু নাউন, তাই এখানে কোনো পরিবর্তন হবে না ক্রিকেটের, তাহলে ক্রিকেটটা সামনে চলে এলো, ক্রিকেট। দে প্লে ক্রিকেট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। এখানে বি ভার্বের মধ্যে অ্যাম ইজ আর বসবে, কারণ এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা ইজ দেব, তাহলে ক্রিকেট ইজ। তারপরে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বসবে, প্লেট। যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আদার্স কিছু নেই, সেজন্য দে থেকে দেম হয়ে যাবে, আর তার আগে প্রিপোজিশন বাই বসে যাবে। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে ক্রিকেট ইজ প্লেড বাই দেম। বোঝা যাচ্ছে? নেক্সট, আই রিড দ্য বুকস, আই রিড দ্য বুকস। তাহলে রিড মানে পড়ি, আমরা জানি। তাহলে কে পড়ে, আমি পড়ি, আমিটা সাবজেক্ট, আর রিডটা তো ভার্ব। কি পড়ি, দ্য বুকস অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী কী করবো আমরা, দ্য বুকসটাকে আগে নিয়ে আসবো। দ্য বুকস যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেজন্য আমরা দ্য বুকসের পরে আর ব্যবহার করব, কারণ
বুকটা আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে এস রয়েছে মানে বুকস রয়েছে, অনেকগুলো বইয়ের কথা বলছে, এজন্য আর ব্যবহার করলাম। তাহলে দ্য বুকস আর রিড, এটা কিন্তু রিড রেড রিড, আমরা রিডের তিনটা ফর্ম আলাদা উচ্চারণ করি কিন্তু স্পেলিং একই থাকে, তার জন্য রিড দিলাম। বাই আই থেকে পরিবর্তন হয়ে মি হয়ে গেল। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্সের যে তিনটা বি ভার্ব রয়েছে অ্যাম, ইজ, আর, সেগুলোর একটা করে উদাহরণ তোমাদের দিয়ে দিলাম। নেক্সট, মাই মাদার কুকড রাইস। কুকড ইডি রয়েছে, তার মানে বাক্যটি পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাহলে কুকড মানে রান্না করেছিল। কে রান্না করেছিল? মাই মাদার। তাহলে মাই মাদারটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। কী রান্না করেছিল? রাইস। তাহলে রাইসটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম। তাহলে নিয়ম অনুযায়ী এখন চেঞ্জ করব। প্রথম নিয়ম ছিল অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, এখানে রাইস অবজেক্ট, এখানে সাবজেক্ট রূপে প্রথমে চলে আসবে রাইস। যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স, সেজন্য বি ভার্ব ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। রাইসটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে রাইস ওয়াজ। আর কুকটা তো আমরা জানি রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব অর্থাৎ যে সমস্ত ভার্বের শেষে ইডি যুক্ত করে পাস্ট টেন্স করা হয় তাদের পাস্ট পার্টিসিপল রূপটা কিন্তু একই হয়। তাহলে কুকড বসে যাবে এখানে, কুকটা এখানে থার্ড ফর্ম। তাহলে রাইস ওয়াজ কুকড। আচ্ছা, এই বাক্যে কিন্তু আদার্স কিছু নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আদার্স কিছু নেই, তাই জন্য থার্ড ফর্মের পরে আর কিছু বসবে না। তারপরে আমরা বাই প্রিপোজিশন বসাবো, দিয়ে মাই মাদার সাবজেক্ট হিসেবে ছিল, এটাকে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে যাব, মাই মাদার। ওকে, রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার। ওকে, কারেক্ট অ্যান্সার। নেক্সট, বাবলু স ফ্লাওয়ার্স। তাহলে স রয়েছে, স আমরা জানি সি ভার্বের সেকেন্ড রূপ স। তাহলে বাক্যটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। স মানে দেখেছিল। কে দেখেছিল? বাবলু দেখেছিল। তাহলে বাবলুটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। কি দেখেছিল? ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হবে বাক্যের, ফ্লাওয়ার্সটাকে সামনে নিয়ে এলাম, ফ্লাওয়ার্স। এখন ফ্লাওয়ার্সের পরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য ওয়াজ ওয়ারের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে। আমরা জানি ফ্লাওয়ার থাকলে শুধু ওয়াজ ব্যবহার করতাম, কিন্তু ফ্লাওয়ার্স রয়েছে, অনেক ফুল রয়েছে, সেজন্য আমরা এখানে ওয়ার ব্যবহার করব। তাহলে ফ্লাওয়ার্স ওয়ার, তারপরে সি ভার্বের সেকেন্ড ফর্ম স, থার্ড ফর্ম সিন, তাহলে এখানে আমরা সিন দেব। তাহলে ফ্লাওয়ার্স ওয়ার সিন, যেহেতু এখানে আদার্স কোনো অংশ নেই, সেজন্য আমরা থার্ড ফর্মের পরে আর কিছু বসাতে পারবো না। এরপর আমরা বাই প্রিপোজিশন দিলাম, বাই বাবলু, বাবলু পরিবর্তন হয়ে গেল। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো ফ্লাওয়ার্স ওয়ার সিন বাই বাবলু। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো ভিডিওটি আবার রিভার্স করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তোমরা নিয়মগুলো পাশে রেখে সুন্দর করে উদাহরণগুলো একটু মন দিয়ে বোঝো, দেখবে খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমরা বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো সবগুলোর উপরে একটি করে উদাহরণ দিলাম তোমাদের। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন চলে এসেছি হ্যাভ ভার্ব। যদি একটা উদাহরণ দিই, আই হ্যাভ বট দিস বুকস। হ্যাভটা যেহেতু অক্সিলারি ভার্ব আর বটটা যেহেতু অ্যাকশন ভার্ব, সেজন্য আমরা হ্যাভ বট দুটোকেই ভি হিসেবে ধরে নিচ্ছি, ভার্ব হিসেবে ধরে নিচ্ছি, অর্থাৎ ভি বলে ইন্ডিকেট করে দিলাম। হ্যাভ বট, কিনে আছি। কে কিনে আছে? আই, আমি। তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট। কি কিনেছে? দিস বুকস। তাহলে দিস বুকসটা হচ্ছে অবজেক্ট।
তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের রূপে আসবে, অর্থাৎ বাক্যের শুরুতে আসবে। তাহলে দিস বুকস, তারপরে আমরা কি ব্যবহার করব? দেখো বাক্যটি সাবজেক্ট প্লাস হ্যাভ রয়েছে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম রয়েছে, বর্ডটার জন্য বাই ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ এই দুটো অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, সেটা সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে হ্যাভ না হ্যাজ ব্যবহার করব। দিস বুকস রয়েছে, বুকস প্লুরালে রয়েছে, সেজন্য আমরা হ্যাভ ব্যবহার করব। তাহলে দিস বুকস হ্যাভ। আচ্ছা, এবার আমাদের 3 নম্বর নিয়মটা ছিল, দেখো তো বাক্যটি যদি পারফেক্ট টেন্স হয় তাহলে মূল ভার্বে থার্ড ফর্মের আগে বিন বসবে, BNN বিন বসবে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য আমরা থার্ড ফর্ম বসার আগে বিন বসাবো, BNN বিন। তাহলে কি হচ্ছে, দিস বুকস হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম বট বসে গেল। কারণ আমরা জানি বট ভার্বের পাস্ট পার্টিসিপলও বট হয়, অর্থাৎ বাই বট। তারপরে আদার্স কিছু নেই, তাহলে থার্ড ফর্মের পরে আর কিছু বসছে না। তারপরে আইটা পরিবর্তন হয়ে মি হয়ে যাবে এবং আগে বাই প্রিপোজিশন যুক্ত হবে। তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এলো, অবজেক্ট ছিল দিস বুকস, দিস বুকসটা আগে চলে এসছে। দিস বুকসটা যেহেতু প্লুরাল, সেজন্য আমরা হ্যাভ ব্যবহার করেছি কারণ বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল। আমরা জেনেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ, হ্যাজ এই দুটো অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটি বসবে। যেহেতু এখানে দিস বুকস রয়েছে প্লুরালে, তাই হ্যাভ ভার্ব বসেছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের 3 নম্বর নিয়মে আমরা জেনেছি বাক্যটি যদি পারফেক্ট টেন্স হয় তাহলে মূল ক্রিয়াপদে থার্ড ফর্মের আগে BNN বিন বসবে, সেজন্য আমরা বিন বসালাম এবং তার ঠিক পরে মূল ভার্বে থার্ড ফর্ম বসাবো। এখানে বট রয়েছে, বটের থার্ড ফর্মও বট হয়, সেজন্য আমরা বট বসালাম। কারণ আমরা জানি বাই বট বাই ভার্বের পাস্ট রূপ বট হয় আর পাস্ট পার্টিসিপলও বট হয়। আর আইটা যেহেতু অবজেক্টের জায়গায় যাচ্ছে, সেজন্য পরিবর্তন হয়ে মি হয়ে গেছে এবং তার আগে বাই প্রিপোজিশন বসেছে। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট, দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস। তাহলে হ্যাজ সোল্ডটা আমরা ভার্ব হিসেবে ধরে নিচ্ছি। কে বিক্রি করেছে? দ্য ম্যান। কি বিক্রি করেছে? দ্য হাউস। তাহলে হাউসটা অবজেক্ট, হ্যাজ সোল্ডটা ভার্ব, দ্য ম্যানটা সাবজেক্ট। বাক্যটি দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি বাক্যটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কারণ প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তাহলে একই নিয়ম করে আমরা পরিবর্তন করব। প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, দ্য হাউস। দ্য হাউস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা হ্যাজ ব্যবহার করব। দ্য হাউস হ্যাজ, যেহেতু এটা পারফেক্ট টেন্স, হ্যাজের পরে আমরা বিন ব্যবহার করব, BNN বিন। তারপরে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বসবে সোল্ড, কারণ এটা পারফেক্ট টেন্সে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বসে আমরা জানি, সেজন্য থার্ড ফর্ম দেওয়াই রয়েছে। আমরা এখানে সোল্ড লিখলাম, তারপরে প্রিপোজিশন বাই দ্য ম্যান যা ছিল সেটা অবজেক্টের জায়গায় চলে এসছে। তাহলে উত্তরটা দাঁড়ালো দ্য হাউস হ্যাজ বিন সোল্ড বাই দ্য ম্যান। ওকে, নেক্সট, I had written the letter. তাহলে had written এটা আমরা ভার্ব দিলাম, আইটা সাবজেক্ট, দ্য লেটার অবজেক্ট। একই নিয়মে দ্য লেটার সামনে চলে এলো, তারপরে হ্যাড, যেহেতু এটা পারফেক্ট টেন্স, তারপরে বিন বসালাম, তারপরে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম দেওয়া রয়েছে রিটেন, তারপর বাই প্রিপোজিশন, তারপর আইটা পরিবর্তন হয়ে মি হয়ে গেল। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে দ্য
letter had been written by me. এখন আমরা কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা উদাহরণ দেখব। দে আর প্লেয়িং ফুটবল। বাক্যটি দেখে আমরা বুঝতেই পারছি বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই এখানে আর প্লেয়িংটা ভার্ব হিসেবে ইন্ডিকেট করলাম। দে সাবজেক্ট, ফুটবল অবজেক্ট। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে ফুটবলটা সামনে আসবে, অবজেক্টটা সামনে আসবে। তাহলে ফুটবল আগেই বলা হয়েছিল সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর এই যে বি ভার্ব রয়েছে এর মধ্যে যে কোনো একটি বসবে। তাহলে এখানে ফুটবল রয়েছে, ফুটবল আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ফুটবলের পর ইজ হবে। যেহেতু বাক্যটি কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেজন্য তোমরা নিয়মটা দেখতেই পাচ্ছ। 3 নম্বর নিয়মে লেখা রয়েছে বাক্যটি কন্টিনিউয়াস টেন্স হলে মূল ভার্বের থার্ড ফর্মের আগে বিং বসবে। তাহলে আমরা ইজের পরে বিং নিয়ে আসবো, BEING, বিং। এরপরে প্লেয়িং রয়েছে। এখানে প্লেয়িং কিন্তু আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে ভুল হয়ে যাবে, কারণ ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কখনো প্লেয়িং হয় না, মূল ভার্বের থার্ড ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল রূপটা হয়। তাহলে এখানে প্লেয়িংয়ের মূল ক্রিয়াপদ হচ্ছে প্লে, আর প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ আমরা জানি প্লেট। তাহলে বিংয়ের পরে প্লেট দেব, তারপরে বাই প্রিপোজিশন আর দেটা পরিবর্তন হয়ে দেম হয়ে যাবে। তাহলে উত্তরটা দাঁড়ালো কি, ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। নেক্সট, পূজা ওয়াচিং টিভি। তাহলে বাক্যটি দেখে আমরা বুঝতে পারছি বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কারণ প্রথমে পূজা সাবজেক্ট, তারপরে ওয়াচ অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের সঙ্গে ING অর্থাৎ ওয়াচিং। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে ওয়াচিংটা ভার্ব, পূজাটা সাবজেক্ট আর টিভিটা অবজেক্ট। তাহলে একই নিয়ম, টিভি তাহলে সামনে আসবে, অবজেক্টটা সামনে আসবে, তাহলে টিভি। আগে বলা হয়েছিল যদি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বি ভার্বে যে ওয়াচ ওয়ার রয়েছে এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটা বসবে। তাহলে টিভিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা ওয়াচ বসাবো, তাহলে হয়ে যাচ্ছে টিভি ওয়াচ। 3 নম্বর নিয়ম অনুযায়ী বাক্যটি যেহেতু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেজন্য ওয়াজের পরে বিং বসাবো, BEING, বিং। এরপরে দেখতে পাচ্ছ ওয়াচিং রয়েছে, আমরা কিন্তু এখানে ওয়াচিং দিতে পারবো না, আগেই বলেছি, কারণ প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা হয়। তাহলে এখানে ওয়াচের পাস্ট পার্টিসিপল রূপ হলো ওয়াচড, তারপরে বাই প্রিপোজিশন সাবজেক্টটা পূজা ছিল, অবজেক্টের স্থানে চলে আসবে পূজা। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে টিভি ওয়াচ বিং ওয়াচড বাই পূজা, টিভি ওয়াচ বিং ওয়াচড বাই পূজা। তাহলে বোঝা গেল কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করে চেঞ্জ করব প্যাসিভ ভয়েসে। তাহলে তোমরা পাশে রুলসগুলো দেখতে পাচ্ছ আর উদাহরণগুলো দেখতে পাচ্ছ, তোমরা মিলিয়ে বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝে যাবে। তাহলে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপরে উদাহরণগুলো তোমাদের দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন মডেল থাকলে বাক্যের মধ্যে মডেল প্লাস যে বি হবে এই নিয়মটা যে জানলাম, চলো এর আমরা ব্যবহারিক প্রয়োগ করি। যদি একটা উদাহরণ দিই, আই শ্যাল হেল্প ইউর ফাদার। ক্রিয়াপদ কোনটা? শ্যালটা আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব আর হেল্পটা অ্যাকশন ভার্ব, তাহলে দুটোকেই আমরা ভার্ব হিসেবে ধরে নিচ্ছি। তাহলে শ্যাল হেল্পের নিচে আমরা ভি ইন্ডিকেট করলাম ভার্ব বলে। তাহলে শ্যাল হেল্প সাহায্য করব, কে সাহায্য করবে? আমি, আইটা সাবজেক্ট, কাকে সাহায্য করবে? ইউর ফাদার, তোমার বাবাকে। তাহলে ইউর ফাদারটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে একই নিয়ম, অবজেক্টটা সাবজেক্টের রূপে আসবে, তাহলে ইউর ফাদারটা সামনে চলে এলো,
ইয়োর ফাদার, তাহলে এবারে স্যাল আছে, আমরা তো এখানে স্যাল ব্যবহার করতে পারবো না, কারণ ইয়োর ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা উইল ব্যবহার করব। স্যালটা শুধু আয়ের ক্ষেত্রে ব্যবহার করি আমরা জানি, তাহলে এখানে উইল ব্যবহার করব। স্যাল উইল দুটোই মডেল, এটা কোনো অসুবিধা নেই, সাবজেক্ট অনুযায়ী আমাদের বসাতে হবে। তাহলে উইল, ইয়োর ফাদার উইল, উইল একটা মডেল, তারপরে আমরা জানিছি মডেল প্লাস বি হবে, তাহলে বি, উইল বি। তারপরে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বসবে, হেল্পের থার্ড ফর্ম আমরা জানি হেল্পড, HELPED, হেল্পড। তাহলে ইয়োর ফাদার উইল বি হেল্পড, আদার্স কিছু নেই, তারপরে বাই প্রিপোজিশন বসে যাবে এবং আইটা পরিবর্তন হয়ে মি হয়ে যাবে। তাহলে হয়ে গেল ইয়োর ফাদার উইল বি হেল্পড বাই মি। ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে শুধুমাত্র যদি স্যাল বা উইল থাকে, আর অন্য কোনো মডেল নয়, শুধু স্যাল বা উইল যদি থাকে এবং ওই বাক্যটিকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন সাবজেক্ট অনুযায়ী স্যাল উইল পরিবর্তন হবে। বোঝা গেল? এই বাক্যটি দেখো, আয়ের পরে স্যাল ছিল কিন্তু ইয়োর ফাদারের পরে উইল হয়েছে, কারণ এটা সাবজেক্ট অনুযায়ী আমরা বসিয়েছি। শুধুমাত্র এটা স্যাল উইলের ক্ষেত্রেই পরিবর্তন হবে, বা অনেক সময় বাক্যে অ্যাক্টিভ ভয়েসে উইল থাকতে পারে কিন্তু পরিবর্তনের সময় সাবজেক্ট অনুযায়ী স্যালও হতে পারে। যেমন যদি একটা উদাহরণ দিই, হি উইল হেল্প মি, তাহলে সে সাহায্য করবে আমাকে, তাহলে এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে উইল রয়েছে, কারণ হিটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে উইল বসে আমরা জানি। তাহলে এখানে ভার্ব, উইল হেল্প ভার্ব, হিটা সাবজেক্ট আর মিটা অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী পরিবর্তন করব, মিটা পরিবর্তন হয়ে আই হবে, তাহলে আই সাবজেক্টের জায়গায় চলে এলো আই। এরপরে আমরা স্যাল বসাবো না উইল বসাবো? অ্যাক্টিভ ভয়েসে উইল আছে, তার মানে এখানে উইল বসাতে হবে এরকম কোনো কথা নেই, কারণ আমি বলেছি স্যাল উইলের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা হয়ে থাকে। সাবজেক্ট অনুযায়ী আমরা স্যাল বসাবো না উইল বসাবো এটা ডিসাইড করব। আয়ের পরে স্যাল বসে আমরা জানি, সেজন্য আমরা আয়ের পরে স্যাল বসাবো, আই স্যাল। স্যাল যেহেতু একটা মডেল, সেজন্য আমরা বি যোগ করব, তাহলে আই স্যাল বি। তারপরে অ্যাকশন ভার্ব রয়েছে হেল্প, তার থার্ড ফর্ম রবে হেল্পড, তাহলে আই স্যাল বি হেল্পড। তারপরে বাই প্রিপোজিশন বসবে বাই, আর হিটা পরিবর্তন হয়ে হিম হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে অ্যাক্টিভ ভয়েসে স্যাল বা উইল থাকলে ওই বাক্যটিকে প্যাসিভ ভয়েস যখন করব তখন সাবজেক্ট অনুযায়ী স্যাল বা উইল বসাবো। অ্যাক্টিভ ভয়েসে স্যাল আছে বলে প্যাসিভ ভয়েসে উইল স্যাল বসিয়ে দেবো, বা অ্যাক্টিভ ভয়েসে উইল আছে বলে প্যাসিভ ভয়েসে উইল বসিয়ে দেবো, সাবজেক্ট দেখবো না, সেটা কিন্তু করলে হবে না, তখন ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট যদি একটা উদাহরণ দিই, হি শুড রেসপেক্ট হিজ ফাদার, তাহলে শুড জানি আমরা মডেল অক্সিলারি ভার্ব, রেসপেক্টটা অ্যাকশন ভার্ব, তাহলে দুটোর নিচে আমরা ইন্ডিকেট করলাম ভার্ব বলে ভি। হিটা তো সাবজেক্ট আর হিজ ফাদার হচ্ছে অবজেক্ট, তাহলে হিজ ফাদারটা আমরা সামনে নিয়ে আসবো, কারণ অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো, হিজ ফাদার। এরপরে এখানে অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাচ্ছ শুড আছে, তাহলে এখানে আমরা কি উড করব, পরিবর্তন করব না, কিচ্ছু পরিবর্তন করব না, শুডকে আমরা শুডই বসাবো, তাহলে হিজ ফাদার শুড। শুডটা যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, সেজন্য আমরা বি যোগ করে দেবো, শুড বি। তারপর মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম রেসপেক্ট, রেসপেক্টটা এখানে মূল ক্রিয়াপদ, এর থার্ড ফর্ম হবে রেসপেক্টেড, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে হি থেকে হিম, তাহলে হিজ ফাদার শুড বি রেসপেক্টেড বাই হিম, এটাই কারেক্ট অ্যান্সার। তাহলে শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট আর আদার্স যতগুলো মডেল অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলো অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে প্যাসিভ ভয়েসেও সেই একই থাকবে, শুধুমাত্র স্যাল বা উইলের ক্ষেত্রে আমরা সাবজেক্ট দেখে স্যাল উইল বসাবো। আচ্ছা, নেক্সট আরেকটা উদাহরণ দিই,
আই উড ডু দিস, তাহলে উড মডেল অক্সিলারি ভার্ব, ডুটা হচ্ছে অ্যাকশন ভার্ব, তাহলে উড ডু ভার্ব, দিসটা অবজেক্ট, আইটা সাবজেক্ট। তাহলে পরিবর্তন করো, দিসটা সামনে আসছে অবজেক্টটা, দিস মডেল রয়েছে উড, উড বসে যাবে উড, যেহেতু এটা মডেল অক্সিলারি তারপরে আমরা বি যোগ করব, উড বি। ডু ভার্বের থার্ড রূপ হচ্ছে ডান, ডান বসালাম, তাহলে দিস উড বি ডান, আদার্স কিছু নেই তাই বাই প্রিপোজিশন দিয়ে দিলাম বাই, আইটা পরিবর্তন হয়ে গেল মি, তাহলে উত্তরটা দাঁড়ালো দিস উড বি ডান বাই মি। ওকে, নেক্সট আরেকটা দেখো, দ্য টিচার মাস্ট পানিশ হিম, তাহলে মাস্ট মডেল অক্সিলারি আর পানিশটা মূল ভার্ব, দুটোর নিচে দাগ দিলাম ভি বলে ভার্ব, সাবজেক্ট দ্য টিচার আর অবজেক্টটা হলো হিম অবজেক্ট। তাহলে হিম আমরা জানি প্রোনাউন, হিম থেকে পরিবর্তন হয়ে হি হয়, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করতে হলে হিমটা পরিবর্তন হয়ে গেল হি, তাহলে হি। তারপরে মডেল অক্সিলারি রয়েছে মাস্ট, তাহলে মাস্ট বসবে হি মাস্ট, তাহলে মডেল রয়েছে মানে বি যোগ করতে হবে আমাদের, বি যোগ করলাম তাহলে হয়ে গেল হি মাস্ট বি। তারপরে মূল ক্রিয়াপদ রয়েছে পানিশ, এখানে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম হবে পানিশ, ভার্বের থার্ড ফর্ম হলো পানিশড, তাহলে হি মাস্ট বি পানিশড। বাক্যে যেহেতু আদার্স কোনো অংশ নেই সেজন্য আমরা বাই প্রিপোজিশন বসিয়ে দিলাম এবং দ্য টিচার সাবজেক্ট ছিল, এটাকে অবজেক্টের জায়গায় নিয়ে চলে এলাম দ্য টিচার, তাহলে উত্তরটা দাঁড়ালো হি মাস্ট বি পানিশড বাই দ্য টিচার। ওকে, নেক্সট, হি মাইট ইউজ মাই পেন, তাহলে মাইট ইউজ ভার্ব, হিটা সাবজেক্ট, মাই পেনটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা সামনে আসবে মাই পেন, মাই পেন, মাইট রয়েছে মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব বসে যাবে মাইট, মডেল অক্সিলারি ভার্বের পরে আমাদের বি যোগ করতে হবে, বি যোগ করলাম মাইট বি। ইউজ এখানে মূল ক্রিয়াপদ, এখানে মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বসবে ইউজড, আদার্স কিছু নেই তাহলে থার্ড ফর্মের পরে আদার্স কিছু বসবে না। এখন বাই প্রিপোজিশন দিতে হবে, বাই প্রিপোজিশন দিলাম, হিটা পরিবর্তিত হয়ে হিম হয়ে যাবে। ওকে, তাহলে উত্তরে দাঁড়ালো মাই পেন মাইট বি ইউজড বাই হিম। ওকে, নেক্সট, রিক্তা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছ উইল রয়েছে, হ্যাভ রয়েছে, ডান রয়েছে, তাহলে সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম থাকলে আমরা জানি ওই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাহলে বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেজন্য উইল হ্যাভ ডান আমরা ভার্ব বলে ইন্ডিকেট করলাম। রিক্তা সাবজেক্ট আর দ্য ওয়ার্ক অবজেক্ট। এখন নিয়ম অনুযায়ী দ্য ওয়ার্কটাকে আমরা প্রথমে নিয়ে আসি সাবজেক্ট রূপে, তাহলে দ্য ওয়ার্ক, তাহলে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভয়েসে উইল হ্যাভ রয়েছে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আগে যেরকম বলেছিলাম যে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের মধ্যে শ্যাল উইল এর পরিবর্তনটা সাবজেক্ট অনুযায়ী হয়, এখানেও ঠিক একই রকম, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক একই রকম, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ এই যে পরিবর্তন হবে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা কিন্তু সাবজেক্টকে দেখেই পরিবর্তন হবে। ওকে, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসে উইল হ্যাভ রয়েছে, প্যাসিভ ভয়েসে এবারে সাবজেক্ট কি হলো দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এরপরেও উইল হ্যাভ বসবে, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ, যেহেতু এটা পারফেক্ট টেন্স সেজন্য আমরা থার্ড ফর্মের আগে বিন বসাবো, বি ডাবল ইএন বিন বসালাম,
তারপরে ডান মূল ভার্বের থার্ড ফর্মই দেওয়া রয়েছে, ডু ভার্বের থার্ড ফর্ম হলো ডান, এখানে আমরা ডানটা বসিয়ে দিলাম। তারপরে বাই রিক্তা সাবজেক্ট ছিল, অবজেক্টের জায়গায় চলে এলো বাই রিক্তা। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই রিক্তা। ওকে, আরেকটা উদাহরণ দিই, রাজু উইল হ্যাভ টট মি। তাহলে উইল হ্যাভ টট রয়েছে, তার মানে বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে, সেজন্য উইল হ্যাভ টটকে ভার্ব বলে ইন্ডিকেট করলাম। রাজু সাবজেক্ট আর মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী মি সাবজেক্ট হিসেবে বসবে এবং মিটা যেহেতু প্রোনাউন সাবজেক্ট হিসেবে এলে পরিবর্তন হয়ে আই হয়ে যাবে, তাহলে আই। এখন কথা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাচ্ছ রাজুর পরে উইল হ্যাভ বসেছে, উইল হ্যাভ। তাহলে আমরা জানি উইল হ্যাভ অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভে আমরা কি করব? প্যাসিভে আমরা শ্যাল হ্যাভ করব, কারণ আমরা জানি সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এটা কিন্তু পরিবর্তন হয়ে বসে। তাহলে আয়ের পরে শ্যাল বসে আর আয়ের পরে শ্যাল হ্যাভ বসে, আর সব সাবজেক্টের পরে উইল বসে আর পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ বসে। রাজুটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাচ্ছ, সেজন্য তারপরে উইল হ্যাভ বসেছিল। এখন আমরা প্যাসিভ ভয়েস করছি এবং প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রয়েছে আই, সেজন্য আমরা আয়ের পরে শ্যাল হয় এবং ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, এখানে যদি আই না হয়ে অন্য কিছু সাবজেক্ট হতো সেটা আমরা উইল হ্যাভ ব্যবহার করতাম, তখন পরিবর্তন হতো না, যেটা আগের উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আই শ্যাল হ্যাভ, যেহেতু এটা পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স, সেজন্য শ্যাল হ্যাভের পরে বিন বসেছে, বিন। মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বসলো টট, তারপর বাই প্রিপোজিশন, তারপরে রাজু। তাহলে উত্তরটা দাঁড়ালো আই শ্যাল হ্যাভ বিন টট বাই রাজু। আশা করছি বন্ধুরা তোমরা সবাই অ্যাসারেটিভ সেন্টেন্সের যে পজিটিভ বা হ্যাঁ বাচক যে বাক্যগুলো হয় তাদের ভয়েস চেঞ্জ করার খুব সহজ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে তোমরা শিখে ফেলেছ। তোমরা যদি প্রথম চান্সে বুঝতে না পারো তাহলে তোমরা ভিডিওটি বারবার করে রিভার্স করে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর প্রথমে তোমরা রুলসগুলো খাতাতে নোট ডাউন করে নেবে এবং উদাহরণগুলো তোমরা রুলসগুলো দেখে দেখে উদাহরণগুলো বোঝার চেষ্টা করবে, দেখবে খুব সহজেই বুঝতে পারছো। আর তোমাদের একটা অনুরোধ করব, যদি তোমরা ভয়েস চেঞ্জের পার্ট 1 না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কারণ ওটা না দেখলে তোমরা অনেক কিছু বিষয় এই ভিডিওতে বুঝতে পারবে না। তাহলে জেনারেল যে বিষয়গুলো আমাদের জানা আগে দরকার ভয়েস চেঞ্জ শেখার জন্য, সেগুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ফার্স্ট ক্লাসটা তোমরা আগে দেখে নাও, তারপরে সেকেন্ড ক্লাসটা দেখবে ভয়েস চেঞ্জের, দেখবে ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের যে নেগেটিভ ভাগটা রয়েছে ওটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, তাতে আমার চ্যানেলে আপলোডেড ভিডিও সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।